আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। আজকে আমরা তরুণাশ্রী প্রকল্পের স্বচ্ছটা হয়ে গেছিল, হায়ালিং হয়ে গেছিল, তাই না? হায়ালো মানেই তো স্বচ্ছ, তাই না? হায়ালো মানে স্বচ্ছ। ছবির দিকে তাকালেও দেখতে পাবা। ছবির দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবা যে এই যে টিস্যুর যে ব্যাপারটা, স্বচ্ছ টিস্যু। গতদিন তো এই ছবিটা দেখেনি। এখানে দেখো কোনো তন্তু টন্তু কিচ্ছু নাই, দেখতে পাইছো? এর মধ্যে কোনো আঁশ বা তন্তু কিছু নাই, মানে ভিতরটা ক্লিয়ার। সাইটোপ্লাজমকে আমরা কিন্তু হায়ালোপ্লাজম বলি না? সাইটোপ্লাজমকে আমরা বলি হায়ালোপ্লাজম, মানে ওই ওই স্বচ্ছতার কারণে। হ্যাঁ, তো এইভাবে নাম হয়েছে স্বচ্ছ বা হায়ালিন। এর মধ্যে কিছু নাই আর কি, মানে তন্তু আঁশ কিছু থাকে না। এরপরে দেখো পিত তন্তুযুক্ত বা স্থিতিস্থাপক বা ইলাস্টিক। দেখো তো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ তন্তু, ডান দিকে ছবির দিকে তাকায় দেখো অনেক তন্তু আছে, তাই না? তাহলে এই তন্তু থাকার কারণে এটাকে তার স্বচ্ছ বলা যাচ্ছে না, ভিতরে যেহেতু অনেক আবর্জনা আছে। তো এই জন্য এর নাম হলো যে তন্তু হয়েছে শেষে, তাই না? ইয়েলো ফাইবার্স বা স্থিতিস্থাপক, দুটো মনে রাখবা। তাহলে এখানে হচ্ছে এদের উদাহরণটাই লাগে মূলত, কাকে বলে লাগে না। উদাহরণে দেখো যে কি কি আছে। বহিকর্ণ বা পিনাম, ইংরেজিটা মনে রাখতে হবে, এক্সটার্নাল আর এয়ার। তারপর হচ্ছে ইউস্টেশনারি অ্যাপিগ্লুটিস। তো এটা মনে রাখতে পারো, টিপুলি মনে রাখলে মনে থাকবে। টিপুলি, ওই যে টিপুলি মানে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং আছে না টিপুলি? হ্যাঁ, তো এটা মনে রাখলে কিন্তু তো উদাহরণ তিনটাই মনে রাখতে পারবে। দেখো একটা ইতে যে এক্সটার্নাল এয়ার, তারপরে ইতে অ্যাপিগ্লুটিস, তারপরে ইতে ইউস্টেশন টিউব। তাহলে এখানে কিন্তু তিনটে ইতে টিপুলি, টিপুলি মনে রাখলে আমরা তিনটা মনে রাখতে পারবো। ইংরেজি বাংলা দুটোই মনে রাখবো, ইংরেজিটা মনে রাখলে বাংলা এমনি পারবো। এরপরে দেখো শ্বেত তন্তুময়, এটার উদাহরণ মনে রাখতে পারো। আচ্ছা, শ্বেত তন্তুময় কেন হলো? যে এটা দেখতে সাদাটে ধরনের, এই জন্য শ্বেত তন্তুময় হয়েছে। আর তন্তুময় কেন? কারণ এতে তন্তু দেখা যাচ্ছে, তাই না? আঁশের মতো দেখা যাচ্ছে, এই জন্য এরকম নাম হয়েছে। ভিতরে যে কন্ডোসাইট, কন্ড মানে তো বলেছি তরুণাস্থি, কন্ড মানে তরুণাস্থি, সাইট মানে কোষ, তরুণাস্থি কোষ। এগুলো কিন্তু লেখনের মধ্যে থাকে, বুঝছো? লেখনা মানে কি? ছোট গহ্বর, তার মধ্যে মধ্যে থাকে। তো ওই জন্য একটা গোল দিয়ে তার মধ্যে নিউক্লিয়াস দিচ্ছে, বুঝছো? এখন বলছে এর উদাহরণটা দুইটা ভাবে মনে রাখতে পারো। একটা ভাবে এভাবে মনে রাখতে পারো, শ্বেত তন্তুময় তালিবশ বয় আছে, আবার কশেরুকাতেও তালিবশ আছে। তো এটুকু মনে রাখলে যে কশেরুকার একটা কিছু হবে, কশেরুকার তালিবশ আছে, আবার শ্বেত তন্তু তালিবশ আছে, তাই না? এটাতে কশেরুকার ব্যাপারটা মনে রাখতে পারবা। তবে আরেকটা ছন্দ বানিয়েছি, সেটা দেখো, সব বই মিলে আর কি। সেটা হলো শীতের কপি ও সিম খেতে অস্থির। শীতের কপি মানে ফুলকপি, কপি ও সিম খেতে অস্থির, খেতে অস্থির। মানে ফুলকপি সিম খেতে অস্থির। এখন গরমকালে পাওয়া যায় না, এখন হয়তো এখন মনে হচ্ছে হ্যাঁ সত্যি খুব অস্থির। যখন বেশি খাওয়া হয় তখন আর অত ভালো লাগে না, তাই না? শীতকালে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, শীতকালে আর ভালো লাগে না। এখন অনেকদিন খাচ্ছি না, মনে হচ্ছে না আসলে ভালো, কিন্তু খুব যে ভালো তা না। তাই বলে কি গরু খাসির মতো তো অত ভালো হবে না নাকি? ঠিক না? হ্যাঁ, তো সেই আর কি। তো দেখো এটাতে কি কি হয়। এটাতে দেখো যে কপি সিম, কপি ও সিম, এদের পি আছে, প আছে। পতে মনে রাখবা পিউবিক সিম্বাইসিস, এটা কপি আর সিম, পিউবিক সিম্বাইসিস, পিউবিক সিম্বাইসিস, সিম্বাইসিস, পিউবিক সিম্বাইসিস, বাইসিস না, পিউবিক সিম্বাইসিস। আচ্ছা, কোথায় এটা আছে? এই দেখো এখানে, এইখানে, এইখানে যে তরুণাস্থি থাকে, এদের দুটো জয়েন্ট, এটার নাম পিউবিক সিম্বাইসিস, বুঝছো? এখানকার জয়েন্টের এখানে যে তরুণাস্থি থাকে ওইটার নাম বলছে। হ্যাঁ, তো এটা পিউবিক সিম্বাইসিস। এটা কিন্তু এই বই নাই, অন্য বই আছে। এটা একটু লিখে নিতে হবে এই কারণে। হ্যাঁ, কারণ যেহেতু এটা অন্য বই আছে, কারণ এখানে অন্য বই থেকে কোশ্চেন হয় অ্যাডমিশনে, বিশেষ করে, বুঝছো? তাহলে এটা একটু লিখে নাও, পিউবিক সিম্বাইসিস।
আর শীতের মনে রাখো তালিবস্যা আছে না, তালিবস্যাতে কশেরুকা, দুই কশেরুকার মধ্যবর্তী অঞ্চল, তালিবস্যাতে কশেরুকা মনে রাখার জন্য দুই কশেরুকার মধ্যবর্তী স্থানে। তারপর দেখো অস্থির, খেতে অস্থির না, এই অস্থির মনে রাখো অস্থি ও টেন্ডনের সংযোগ স্থান, অস্থি ও টেন্ডনের সংযোগ স্থান। অস্থির মানে অস্থি ও টেন্ডনের সংযোগ স্থান। স্যার এই প্রশ্নটা কি গল্পে আসবে? না, এটা হলো এমসিকিউ আসে, গল্পে আসে না। আচ্ছা, এবার দেখো চুনময় বা ক্যালসিফাইড মানে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত, এখানেও কিন্তু তন্তু নাই, এই কারণে এখানে কিন্তু তন্তুর কথা বলা হয়নি। তন্তু আছে দেখো তো, ওই যে গোল গোল যে ছবিটা আছে, তাই না, এর মধ্যে কি কোনো তন্তু আছে? নাই কিন্তু, তাই কি না, কোনো তন্তু কিন্তু নাই। তাহলে যেহেতু কোনো তন্তু নাই, সেহেতু এটাকে তন্তু তো আর বলতে পারছি না, তাই কি না। তাহলে এটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট জমা হয়ে তৈরি হয়, এটা কোথায় থাকে? হিউমেরাস আর ফিমারের মস্তকে থাকে। তো এটা শুধু এইটুকু মনে রাখা যায়, ছন্দটা হলো হিম মনে রাখলে মনে থাকবে হিম। তাহলে হিউমেরাস ও ফিমারের মস্তকে, মতে হলো মস্তকে আর হতে হলো হিউমেরাস ও ফিমার, একসাথে মনে রাখবো। হিউমেরাস মনে রাখলে এমনি ফিমার কথাটা মনে চলে আসবে। হিউমেরাস ও ফিমার, আর কোথায়? মস্তকে, ম আছে, হিম ম, তাহলে মস্তকে। তাহলে এটুকু মনে রেখে আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো খুব ভালো করে করতে হবে, উদাহরণগুলো পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষাও এই উদাহরণগুলো আসে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এমনি নামগুলো মনে রাখবা, তারপর ক্ষয়ের জন্য আসতে পারে নামগুলো, প্রকারভেদ কি কি আছে, কয় রকমের, এটা পার্থক্যটা কিন্তু আবার সৃজনশীল হিসেবে আসে। পার্থক্য তরুণাস্থি আর অস্থি, তরুণাস্থি আর অস্থি। এখন যে তোমার কার্টিলেজ বা বন এভাবেও দিতে পারে, বন বা কার্টিলেজ, বা কন্ডিকসিস, অস্টিকসিস এভাবেও দিতে পারে। অস্টিকসিস যেগুলো হয় সেগুলো হচ্ছে যে অস্থি, কন্ডিকসিস মানে হলো তরুণাস্থি, মানে অন্যভাবেও দিতে পারে, অন্য নামেও দিতে পারে। হ্যাঁ, বুঝছো? কণ্ড মানে তরুণাস্থি, যেগুলো কর্মরা হাড়, তাই না, কর্মরা হাড় গুলো তরুণাস্থি। ওই যে গরু খাসিতে থাকে না, কর্মরা হাড় থাকে, খাওয়ার সময় কর্মর শব্দ হয় না, মানে খুব অনেকের বেশিরভাগ মানুষেরই তো পছন্দ মনে হয় কর্মরা হাড় গুলা, শিরার হাড় যেটা বলে, শিরার হাড় নাকি, এই আর কি। আচ্ছা, তাহলে তরুণাস্থি ও অস্থির পার্থক্য। আশা করি এখানে হলো যে না বোঝার কিছু থাকবে না। হ্যাঁ, থাকলে পরের দিন বলবো আমাকে। হ্যাঁ, পার্থক্য তো আগে যেহেতু এগুলো আলোচনা হয়েছে। তবে দেখো ব্যবহারিক অংশ থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চিন হয় না, তবে অ্যাডমিশনে হয়। অ্যাডমিশনে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দাঁড়াও, অ্যাডমিশনে যেগুলো হয় আর কি। যেমন দেখো মানুষের করটি, অ্যাডমিশনে এখানে 4 নম্বর পয়েন্টটা মেডিকেল 13 চলে আসছিল, যে করটির 4 নম্বরে বলা হচ্ছে কর্টিক্যাল অস্থিগুলো হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পিনেট, অ্যাডনয়েড। এটা তো আগেই আমাদের জেনেছি, তাই না? পরীক্ষা আসছিল যে নিম্নের কোনটি কর্টিক্যাল অস্থি নয়, নিম্নের কোনটি কর্টিক্যাল অস্থি নয়। তো মেডিকেল কোশ্চিন আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, হ্যাঁ, মোটামুটি কাছাকাছি হয়ে গেছে এখন। আগে হচ্ছে শুধু মেডিকেল কোশ্চিনে নেগেটিভ কোশ্চিন আসতো আগে, আর অন্য কোনো ভার্সিটিতে নেগেটিভ কোশ্চিন এই যে নয় কোনটি নয় এটা দিত না, কিন্তু ইদানিং দিতে শুরু করছে আর কি। দেখবা যে বিগত বছরের কোশ্চিন গুলো যদি দেখো, তাহলে দেখবা যে আমার এই বইটা তোমরা যারা পাওনি তারা নিবা, এই বইটার মধ্যেও বিগত বছরের আছে কোশ্চিন। তো ওই কোশ্চিন বিগত বছরের মেডিকেল কোশ্চিন আছে, বিশ্ববিদ্যালয় আছে, ওগুলাতে দেখবা যে ইয়ে আছে কিন্তু ওই যে তোমার কোশ্চিন গুলা দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেলের কোশ্চিন মোটামুটি এখন কাছাকাছি, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটি যদি একটু সহজ কোশ্চিন মেডিকেলের তুলনায়, কিন্তু মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, অন্যগুলোর তুলনায় সোজা। তো আগে কিন্তু এটা হতো না, আগে তোমার হচ্ছে পজিটিভ কোশ্চিন হতো আর কি বিশ্ববিদ্যালয়গুলোতে, আর মেডিকেলে তো জন্মের সময় থেকে কঠিন কোশ্চিন, বুঝছো? জন্মগতভাবে কঠিন কোশ্চিন মেডিকেলে হতো আর কি। কঠিন কিনা জানি না স্যার, বাট গুলাই যদি আমার কোশ্চিন সবই হবে। তবে এটা হচ্ছে তোমার 2008 সাল পর্যন্ত যত মারাত্মক লেভেলের কঠিন ছিল, আমরা যে সময় দিয়েছিলাম আমরা আমাদের সময় অনেক কঠিন কোশ্চেন ছিল 2008 পর্যন্ত, খুবই কঠিন। এবং সেটা হলো ওই যে কেমন কঠিন জানো, যে যেমন ধরো নিম্নের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয়। এখন এই এক একটা সেন্টেন্স মনে করো 2 লাইন 2.5 লাইনেরও থাকতো,
এতগুলো পড়া কঠিন হয়ে যেত না, এতগুলো পড়া কঠিন হতো এরকম। তারপরে নিম্ন কোনটিকে অসত্য বলিলে ভুল হইবে এরকম। বুঝছো, নিম্ন কোনটিকে মিথ্যা বলা যাবে না। এটা কি মেডিকেল হ্যাঁ, ছিল? বুঝছো, এরকম নিম্ন কোনটিকে মিথ্যা বলিলে ভুল হইবে, মানে এরকম ধরনের, মানে সবগুলো ক্যাচে। আবার হলো উত্তর হচ্ছে দুইটা তিনটা আবার ব্ল্যাঙ্ক এরকম থাকতো, বুঝছো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক হলে তুমি টাচ করতে পারবে না, এরকম এরকম ধরনের কোশ্চেন ছিল। তো আগেকার সময় তো মানুষ হচ্ছে দেখা যায় বাড়িতে পড়াশোনা করেই পরীক্ষা দিত। এখন তো তাও সুবিধা হয়েছে কি, এখন প্র্যাকটিস করার অনেক ব্যবস্থা। এই যে প্রাইভেট পড়তেছো, পরীক্ষা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। আগে কিন্তু ছেলেমেয়েরা প্র্যাকটিসও কম করতো, যার জন্য পারতো, ভালো পারতো না, ভালো করতো না রেজাল্ট। এখন তো প্রাইভেট পড়ার ব্যবস্থা আছে, আগে এতটা ছিল না, যার জন্য রেজাল্টটা অত ভালো হতো না। প্র্যাকটিসটা একটা বড় বিষয়। প্রাইভেট পড়লে পরীক্ষা টরীক্ষা তো দিতেই হয়, বাসায় একা একা বললে তো নিজের পরীক্ষা নিজে কি আর দেওয়া যায়, এভাবে তো আর হয় না। এখন তো একটু সুযোগ সুবিধা আছে। তো একটা মেয়ে এরকম হয়েছিল যে ও হচ্ছে পরীক্ষার হলে যে কোশ্চিন, ওরকম কোশ্চিন, কঠিন কোশ্চিন দেখে ওর মাথা ধরে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, নামটা সব লেখা হয়ে গেছিল। পরীক্ষা তো কিছুই টাচ করেনি আর কি, কিন্তু রেজিস্ট্রেশন বা রোল সব লেখা আছে, পরীক্ষা টাচ করতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর পরীক্ষা দেওয়া হয়নি কঠিন কোশ্চিন দেখে আর কি। তারপরে ও দেখে যে ও পরীক্ষায় পাস পাইছে, 5 মার্ক। ওই পাস পাইছে কেন জানো? পাসটা ছিল ব্ল্যাঙ্ক, টাচ করেনি, ওই কারণে পাস পাইছে। তাহলে এক হিসাবে যদি ওই সময় চান্স পাওয়াটা, পাস পেলে চান্স পাওয়া হতো, তাহলে ও পরীক্ষা না দিয়ে চান্স পাবে, তাই না? পরীক্ষা না দিয়ে চান্স পাবে এরকম। তো এখন এটা কেন এরকম করছে, এখন কেন আগের থেকে সহজ করছে? আগের থেকে সহজ করার মেইন কারণই এটা যে এখন অনেক বেসরকারি মেডিকেল আছে। তো তুমি যদি পাস না করলে ও বেসরকারি মেডিকেল ভর্তি নিতে পারে না, পাস করতে হয়। তো ওই পাস মার্ক যেন উঠে, ওই কারণে এখন কোশ্চেনগুলো সহজ করছে। অনেকেই দেখা যাচ্ছে মেডিকেল পড়ার খুব ইচ্ছা, এদিকে হলো না, সরকার তো হলো না, বেসরকারিতে ধরো পড়লো, এরকম আছে। আমার একটা প্রাক্তন স্টুডেন্ট বেসরকারি মেডিকেল থেকে পড়েই এখন রাজশাহী মেডিকেলে সহকারী অধ্যাপক, ল্যাব 8-এ রোগী দেখে, 800 টাকা ভিজিট নেয়, বয়স বেশি না, 33-34 বছর বয়স। তো এখনই মাসে নাকি ওর 12-15 লাখ টাকা ইনকাম হয়। তাহলে ও এই বেসরকারি মেডিকেলে পড়ে যেটুকু খরচ হয়েছে সেটা অনেক আগে উঠাই ইনকাম শুরু হয়ে গেছে, তাই কি না? তো এই জন্য ওই কারণে এখন এরকম করতে একটু সহজ হয় আগের তুলনায়, আগের মতো অত কঠিন হয় না। আচ্ছা, তাহলে এটা আসছে। তারপরে দেখো ম্যান্ডিবল, মানুষের ম্যান্ডিবল থেকে দুইটা পড়ে রাখতে হবে, যেহেতু এগুলো থেকে আসে, এগুলো বুঝতে পারবা ইউ আকৃতির মতো, তাই না ম্যান্ডিবলের গঠনটা। তারপরে দেখো হায়োপেস্টি, হায়োট মানে হলো ইউ, গ্রিক শব্দ এটা, তাহলে এটার 1 আর 2 পড়ে রাখতে হবে। তারপরে হচ্ছে অ্যাটলাস, 1-2 পড়ে রাখতে হবে। অ্যাটলাস তো এর আগে বলছিলাম, তাই না, আলোচনা হয়েছে, সবার উপরেরটা, তাই না, অ্যাটলাস সবার উপরেরটা। একটা দেবতার নাম অনুযায়ী হয়েছে, ওই দেবতা হলো গোটা পৃথিবীকে তার কাঁধেই করে রাখছে, তাই কি না? কাঁধে করে রাখছে, যখন হচ্ছে ওই নড়াচড়া করে তখন ভূমিকম্প হয়। আচ্ছা, তারপরে দেখো যে সপ্তম অশ্বরেখা, যেটাকে ভার্টিব্রা প্রমিনেন্স বলা হয়, এটার 2-3। এরপরে থোরাসিক অশ্বরেখা 1 আর 4। তবে এখান থেকে একটা কোশ্চিন আসছিল, অন্য বইয়ে আছে, সেটা হলো এরকম যে থোরাসিক অশ্বরেখার সংখ্যার ক্ষেত্রে, থোরাসিক অশ্বরেখার সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে হলো এটা মেডিকেল, রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে আসছে, মেডিকেলে না। থোরাসিক অশ্বরেখার সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, মানে আমরা জানি কি থোরাসিক অশ্বরেখা কয়টা, 12টা না? এখন ধরো 6, 8, 10, 12 দিয়েছে, তো হচ্ছে সংখ্যার ক্ষেত্রে কয়টা, এটা কিন্তু সহজ, তাই না? তুমি তো অনেকবার পড়েছো যে এটা 6টাই থাকে, এই 12টাই থাকে, তাই কি না? তাহলে এটা আসছে। আচ্ছা, তারপরে দেখো লাম্বার অশ্বরেখা 1 আর 4, স্যাক্রাম অশ্বরেখা 5, 6। আর কক্সিক্স, কক্ক মানে কি, কোকিলের ঠোঁট বলেছিলাম, কক্ক মানে কোকিলের ঠোঁট, দেখতে কোকিলের ঠোঁটের মতো, এই জন্য নাম হয়েছে কক্সিক্স, 1 আর 3। এরপরে দেখো ক্লাভিকল থেকে, ক্লাভিকলের
এক নম্বর পয়েন্ট। আর আরেকটা হচ্ছে এখান থেকে কোশ্চেন আসছিল ক্লাভিকল থেকে, নিম্নের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য নয়? নিম্নের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য নয়? মেডিকেল 14 সালে আসছে, মেডিকেল 14 সালে। নিম্নের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য নয়? মেডিকেল 14 সালে। আর আরেকটা কোশ্চেন আসছিল ডেন্টাল 9 সালে, নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই? নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই? নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই? সেটা হলো ক্লাভিকলে। নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই? সেটা হলো ক্লাভিকল। নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই? উত্তর হলো ক্লাভিকল। এটা ডেন্টাল 9 সালে আসছে। এগুলো আগেও অবশ্য পড়তো ক্লাভিকল সম্পর্কে, এই জন্য আশা করি বুঝতে সমস্যা হবে না। তারপর আরেকটা কোশ্চেন আসছিল যে বক্ষ গহ্বরে ক্লাভিকলের অবস্থান কোথায়? আসলে হলো ক্লাভিকলের অবস্থান কোথায়? বক্ষ অস্থিচক্রে, তাই না? এইটা ছিল। তো এইটা কিন্তু আমরা বক্ষ অস্থিচক্র বলি। চক্র মানে কি? সাইকেল, মানে চক্রাকারে আছে, এদিকেও আছে আবার এদিক দিয়ে আবার এদিক ঘুরে আছে, তাই না? তো এই গোটা জিনিসটা বক্ষ অস্থিচক্র। বুকের কাছে যে চক্রাকার অস্থির গঠন, সেটা হলো বক্ষ অস্থিচক্র। সেখানে আছে কি? ক্লাভিকল। সেখানে কি আছে? ক্লাভিকল। এটা আসছিল হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি 18 সালে। জগন্নাথ ইউনিভার্সিটি 18 সালে। এরপরে দেখো মানুষের অগ্রপদের অস্থি পর্যবেক্ষণে হিউমেরাস 3, 4, 5, 6, 3, 4, 5, 6 এখান থেকে এইবারই একটা কোশ্চেন আসে, মানে 25 সালে আর কি, যে ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? এটা আসছে কিন্তু অনেকবার, যে আসছে হলো মেডিকেল 24 সালে, রাজশাহী ইউনিভার্সিটি 25 সালে। ডেলটয়েড টিউবারসিটি, ডেলটয়েড মানে ত্রিভুজ আকৃতির মতো কিছুটা গঠন, ছোট, আর টিউবারসিটি মানে স্ফীতি। ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? উত্তর হলো হিউমেরাস। কতবার আসছে দেখো, যে মেডিকেল 24 সালে, রাজশাহী ইউনিভার্সিটি 25 সালে, আবার রাজশাহী ইউনিভার্সিটি আগে আসছে 22 সালে। তার মানে রাজশাহী ইউনিভার্সিটি 22 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 25 সালে আসছে, মেডিকেল 24 সালে, আরেকটা আসছে মেডিকেল 13 সালে। অনেক ইম্পর্টেন্ট। আরেকটা আছে অলেক্রেনন ফসা। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে কোন অস্থিতে থাকে? অলেক্রেনন ফসা কোন অস্থিতে থাকে? এটা থাকে হচ্ছে হিউমেরাসে। এটা হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় 13, অলেক্রেনন ফসা। ওই যে কুনোয়ের যে মাথা, কুনোয়ের মাথা তো আসলে এই যে আমাদের যে আলনা, তাই না? আলনা এইটাই কিন্তু এখানে কোনোই তৈরি করে। হ্যাঁ, তো হিউমেরাস যেখানে যুক্ত হচ্ছে সেখানে একটু গর্তের মতো, এটাকে বলা হচ্ছে ফসা মানে গর্ত। রেডিয়াস আলনার 3, 4 আর হচ্ছে 5, 3, 4, 5। তারপরে পশ্চাৎ অগ্রগতি এখানে কিছু না, ওই দিক থেকে পড়ছে ওটাই। টিবিওফিবুলাতে 3 আর 4, এদিক থেকে আর কিছু নাই। এবার আমরা পেশি টিস্যু গঠন ও কাজ। দেখো পেশি টিস্যু গঠন ও কাজ, প্রথমে আমাদের মনে রাখতে হবে পেশি টিস্যু কাকে বলে। দেখো আমরা যে মাংস খাই না, এই মাংসটা কিন্তু পেশি খাই। আমরা যে মাংস খাই এটা কি খাই? পেশি খাই। ওটাই কিন্তু মাংস বা পেশি, ঠিক আছে? আমরা যে মাংস খাই আর কি, ওটা পেশি। এখন বলছে পেশি টিস্যু কাকে বলে? যে টিস্যু সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীদের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে তাকে পেশি টিস্যু বলে। এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। এরপরে দেখো পেশি টিস্যুর সাধারণ বৈশিষ্ট্য। এই সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো বোল্ড করা অক্ষরগুলো আছে এগুলো এমসিকিউ জন্য পড়বা। যেমন ধরো যে এখানে আছে পেশি কোষকে মায়োসাইট বলে, যা মায়োব্লাস্ট নামক আদি পেশি কোষ থেকে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয়েছে। তো মায়োসাইট আমরা তো জানি
যে মায়োব্লাস্ট মানে কি অপরিণত, তাই না? মায়ো মানে মাংসপেশি, মনে রাখবা মায়ো মানে হলো মাংসপেশি, মায়োব্লাস্ট। হ্যাঁ বলো। সাইড মানে হ্যাঁ, সাইট মানে পরিণত। তাহলে এই মায়ো মানে মাংসপেশির কোষ, মায়ো মানে মাংস বোঝায়, মায়ো মানে মাংস। আর ব্লাস্ট মানে অপরিণত কোষ, ব্লাস্ট মানে অপরিণত কোষ, অপরিণত, ব্লাস্ট মানে অপরিণত কোষ। আর সাইড হয়ে যাওয়া মানে পরিণত হয়ে যাওয়া। অর্থাৎ হলো প্রথমে মেসোডার্মের কোষ সে যখন আকৃতিতে একটু বড় হয়, একটু রূপান্তরিত হয়, কিন্তু পেশিকোষ হয়নি, তখন তার নাম মায়োব্লাস্ট। আর যখন পেশিকোষ হয়ে গেছে, পুরো লম্বা হয়ে গেছে, তখন পেশিকোষ হয়ে গেছে, তখন ওর নাম হয়ে গেছে মায়োসাইট। তাহলে এটা এমসিকিউ যেটা মনে রাখবো। সার্কোলেমা মনে রাখতে হবে। সার্কোলেমা জিনিসটা কি? দেখো গ্রিক শব্দ সার্কো, গ্রিক শব্দ, সার্কো মানে পেশি না? হ্যাঁ ঠিক বলেছো, সার্কো মানে পেশি। ধন্যবাদ তোমাকে। সার্কো মানে হলো পেশি। লেমা মানে পাতলা আবরণ, লেমা মানে পাতলা আবরণ। পেশিকোষের বাইরে যে পাতলা আবরণ থাকে সেটাও এক ধরনের, সেটাকেও কিন্তু বলা হয় সার্কোলেমা। তাহলে সার্কোলেমা হলো পেশিকোষের বাইরে যে আবরণটা আছে ওটাকে বলা হচ্ছে সার্কোলেমা। এখন হচ্ছে সার্কোপ্লাজম। তাহলে সার্কো মানে তো পেশি, তাই না? সার্কো মানে পেশি, তাহলে ভিতরে প্লাজম মানে তরল উপাদান, তাহলে সার্কোপ্লাজম, এর মধ্যে আছে সার্কোপ্লাজম। তারপরে দেখো যে কোষগুলো এক বা একাধিক সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। এখানে হচ্ছে একটাও থাকতে পারে, আবার অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে। তারপর হলো পেশিকোষের সার্কোপ্লাজমে মায়োফাইব্রিল, মায়ো মানে মাংসপেশি, ফাইব্রিল মানে তন্তু, অসংখ্য তন্তু থাকে পেশিকোষের মধ্যে মধ্যে, অনেক তন্তু থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে মায়োফাইব্রিল গুলো অ্যাক্টিন ও মায়োসিন নামক দুই ধরনের সংকোচনযুক্ত প্রোটিনে নির্মিত। তো অ্যাক্টিন নামকরণ হয়েছে আসলে অ্যাক্টিস থেকে, মানে রশির মতো তন্তু। অ্যাক্টিন নামকরণ হয়েছে অ্যাক্টিস থেকে, অ্যাক্টিস, অ্যাক্টিস মানে হলো রশি, রশির মতো তন্তু। রশির মতো তন্তুকে বলা হয় অ্যাক্টিন। মানে রশি, ধরো একবার কেন্দ্রকে ঘিরে এইভাবে করে করে পেশি থাকে অনেক সময়, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো আলো বিকিরণের মতো রশির মতো লাগছে, তো তো এই জন্য এর নাম হলো অ্যাক্টিন, অ্যাক্টিন। আর মায়োসিন হলো লম্বা লম্বা ভাবে থাকে, এরকম গোল হয়ে থাকে না, আশপাশে ছড়িয়ে ছিটে থাকে, এটাকে মায়োসিন বলে, মায়োসিন প্রোটিন। মায়ো মানে মাংস, মাংসপেশি প্রোটিন, এই জন্য এরকম নাম হয়েছে। সর্বশেষ মনে রাখতে হবে লাস্ট পয়েন্টটা, যে তোমার পেশি টিস্যু প্রায় 9-10 দুইটা মনে রাখতে হবে। কিন্তু ব্যতিক্রম তারা ভ্রূণীয় মেসোডার্ম থেকে এদের উৎপত্তি হয়। সংকোচন প্রসারণশীল পেশি, স্তনগ্রন্থি, ধর্মগ্রন্থিতে অবস্থিত কিছু পেশি অ্যাক্টোরান থেকে উৎপন্ন হয়। চোখের পিউপিল এগুলো হলো অ্যান্ডোরান থেকে উৎপন্ন হয়, এগুলো মনে রাখবো। আর লাস্ট হলো 10 নম্বর, এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। পেশি সাধারণ বৈশিষ্ট্য, এখান থেকে কোনো কিছু আসে না, তবে শুধু 6 নম্বরটা নিঃসার কাল কাকে বলে এটা মনে রাখতে হবে। নিঃসার কাল, নিঃসার কাল কিন্তু তোমরা ইয়েতেও পড়েছো, ওই যে হৃৎপিণ্ড পড়ার সময়, তাই না? নিঃসার কাল। তো নিঃসার কাল মানে কি, একবার সংকোচন হয়ে যদি একটু বিশ্রাম নিয়ে আবার সংকোচন হয়, তাহলে এটাকে আমরা বলি নিঃসার কাল। তো নিঃসার কাল পেশির ক্ষেত্রে আর হার্টের ক্ষেত্রে যদি বলি, তো হার্টের কিন্তু নিঃসার কাল থাকে, মানে এটা সংকুচিত হয়ে একটু অপেক্ষা করে আবার ইয়ে করে। আর পেশির হলো নিঃসার কাল থাকে না। আমরা যখন হাঁটতে শুরু করি তখন সারাক্ষণ পেশি সংকোচন প্রসারণ হতেই থাকে, খুব ফাস্ট। আমরা দৌড়াই যখন, তখন তো রেস্ট নেওয়ার সুযোগ নাই, পেশির সংকোচন প্রসারণ চলছে অবিরাম, তাই না? তো ওইটাই বলছে যে পেশিতে একবার উদ্দীপনা প্রয়োগের অব্যাহতি পড়ে যে সামান্য সময়ের জন্য পেশি দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয়, তাই নিঃসার কাল। তো এই জন্য বলছে যে পেশি নিঃসার কাল ছোট সেই পেশি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, এই জন্য আমরা ক্লান্ত হয়ে পড়ি। হার্ট কিন্তু ক্লান্ত হয় না, তাই না? কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়ি, কারণ আমাদের নিঃসার কাল কম। পেশি কিন্তু খুবই ফাস্ট হচ্ছে সংকোচন প্রসারণ করে, দৌড়ানোর সময় খুবই জোরে জোরে সংকোচন প্রসারণ করে। তো ওই জন্য আমরা দেখা যায় ক্লান্ত হয়ে পড়ি। আর তখন হচ্ছে অবাধ শ্বসন চালায়, তো মানে যখন এটিপি তৈরি অতটা করতে পারে না, তখন পেশি হলো অবাধ শ্বসন চালায়। অবাধ শ্বসন চালালে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, অ্যাসিডের কারণে আমাদের পায়ে ব্যথা করে, তখন পায়েটায় ব্যথা শুরু হয়ে যায়, ওই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় অ্যাসিডের কারণে আর কি, বুঝছো? এই তাহলে এখানে নিঃসার কাল কাকে বলে শুধু এইটুকু লাগবে। পেশির কাজ ক্ষয়ের জন্য করতে হবে, ক্ষয়ের জন্য পেশির কাজ 1, 3 আর 6, এই তিনটা বুঝতে পারবা, 1, 3 আর 6, 1, 3, 6।
1 3 6। আচ্ছা এবার দেখো এটা আবার সৃজনশীল হিসেবে আসে, সেটা হলো যে অমসৃণ পেশি, রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি, কঙ্কাল পেশি। মানে অনেকগুলো নাম, একই জিনিসের অনেক নাম, সবগুলো নামই কিন্তু মনে রাখতে হবে। কখন কোনটা পরীক্ষা দিবে বা এমসিকিউ হিসেবে তো দিতে পারে, এই জন্য এটা সবগুলো মনে রাখতে হবে। উচ্ছিক পেশি, অনুচ্ছিক পেশি অনেকগুলো নাম। অনেকগুলো নাম দেখো, এই যে অমসৃণ, রৈখিক, উচ্ছিক, কঙ্কাল। তো এটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ ইয়ে করছি যে এটা দিয়ে তুমি সবগুলো মনে রাখতে পারো। অমর ঐক্য, অমর ঐক্য বেশি, অমর ঐক্য বেশি। এটাতে 4টা জিনিসের নাম হয়। এই যে অমসৃণ হয়, অমসৃণ হলো, তারপরে মতে হলো না রতে, রতে হলো রৈখিক হয়, এই যে তারপরে উচ্ছিক হয়, আর পদে হলো কঙ্কাল হয়। তাহলে 4টা অক্ষর কিন্তু 4টা দিয়ে অমর ঐক্য বেশি দিয়ে আমি 4টাই নাম মনে রাখতে পারি। তাহলে ঐচ্ছিক পেশি তো বুঝতে পারছো, নিজের ইচ্ছায়, তাই না? নিজের ইচ্ছায় আমরা যা কিছু করি সেটা ঐচ্ছিক পেশি কারণে। আমরা যে হাঁটা চলা করি এটা নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায়। তো আমাদের যে যেমন গরু ছাগলের কিন্তু ওদের পেটের চামড়া নড়াতে পারে, আমরা পারি পারি না, তার মানে এইটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তাই না? এটা অনৈচ্ছিক, আমাদের এর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে যেটার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে ওইটাই হলো ঐচ্ছিক পেশি। সাধারণত একে কঙ্কাল পেশি কেন বলা হয়? এই পেশিগুলো কঙ্কালের সাথে লেগে থাকে, তাই না? কঙ্কালের সাথে লেগে থাকে আমাদের পায়ের, যেমন ধরো এটাকে আমরা বলি কি বাইসেপস পেশি, তাই না? বাইসেপস পেশি। তো বাই মানে কি 2, সেপস মানে মাথা, সেপস মানে মাথা, এটা হলো ধরো বাইসেপস। হ্যাঁ, এটা হলো মাথা, এখান থেকে পেশি এইদিকে এদিক চলে গেছে 2টা সারিতে। তো 2টা সারিতে গেছে, ধরো এটা হলো বাইসেপস, মোটা পেশি, এটা মাথা, আর এর বাই মানে 2, এর 2। তো 2টা গুচ্ছ আলাদাভাবে বের হয়েছে, এর নাম বাইসেপস পেশি। আরেকটা আছে না ট্রাইসেপস, তার মানে কি যে যেমন ট্রাইসেপস পেশি আমাদের পিছন দিকটা, তাই না? এখানে ধরো মাথা, এখান থেকে 3টা পেশি গুচ্ছ এখানে আসছে পিছন দিকে। তাহলে এটা ট্রাইসেপস, বা 3টা গুচ্ছ যদি আসে, দেখা যাচ্ছে 3টা গুচ্ছ আসলো, এভাবে 3টা গুচ্ছ বের হয়ে গেছে পেশি গুচ্ছ, তাহলে ট্রাইসেপস পেশি। তাহলে 2টা থাকলে বাইসেপস, 3টা থাকলে ট্রাইসেপস, এইভাবে নামটা হয়েছে আর কি। তো এই পেশিগুলো কিন্তু কি হয় যে নিজের ইচ্ছে আমরা নড়াচড়া করতে পারি, নিজের ইচ্ছা মতো আমরা নড়াতে পারি, তাই না? এটাই হলো যে মূলত কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশি বলা হয়, ঠিক আছে? আচ্ছা এখানে কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা, কাকে বলে। এরপরে দেখো যে অবস্থান, এগুলো এমসিকিউর জন্য। এছাড়া চক্ষু, জল, ঠোঁট, গলবিল, মধ্যচ্ছেদা, পেট, ইন্টারস্টিশিয়াল স্থান ইত্যাদিতে পেশি অবস্থান করে। আচ্ছা পেটে কিভাবে আছে? পেটে বলতে পেটের চামড়া না, মানে মাংস বেশি, কিন্তু কারণ আমরা পেটকে সংকোচন পোষণ করতে পারি না, এই যে এরকম করতে পারছি, কিন্তু পিঠ কি পারবো? পিঠ পারবো না, পেট পারতেছি, ঠিক কিনা? তাহলে এইভাবে আর কি, এটা হলো, তাই এখানে উদাহরণ হিসেবে বলছি পেটের কথাটা। আচ্ছা তারপরে বলছে এর গঠন, গঠনটা সৃজনশীল, গঠনটা সৃজনশীল হিসেবে করতে হবে গঠন। তো এখানে কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। যেমন ফ্যাসিকুলাস কাকে বলে? 2 নম্বর লাইনে আছে, পেশিতন্তুর প্রত্যেক গুচ্ছকে ফ্যাসিকুলাস বলে। মানে মনে করো প্রত্যেক গুচ্ছ বলতে এরকম বোঝায়, মনে করো একটা পেশি, এটা মনে করো একটা পেশি, এই পেশির বাইরের দিকে যে আবরণটা আছে এর নাম এন্ডোমাইসিয়াম বলা হয়। বাইরের আবরণটার নাম এন্ডোমাইসিয়াম, পেশির ক্ষেত্রে এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম বলা হয়। ফেসিকুলাস কখন? যখন এরকম অনেকগুলো পেশি কোষ একসাথে একীভূত হয়ে থাকে, একসাথে একীভূত হয়ে থাকে, তখন এর নাম ফেসিকুলাস বা গুচ্ছ, ফেসিকুলাস বা গুচ্ছ, এটার নাম হলো ফেসিকুলাস, ফেসিকুলাস, এটার নাম কি? ফেসিকুলাস, বুঝতে পারছো? তাহলে একটা পেশি কোষ, এর বাইরে পাতলা আবরণ, এর নাম কি? এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম। এখানে মাইসিয়াম বলতে বোঝাচ্ছে পেশি, মাংস পেশি, এন্ডো মানে ভিতর, ভিতরের দিকে। মোহাইমিন না, ও মোহাইমিন, আচ্ছা আচ্ছা, তাহলে এটা এন্ডোমাইসিয়াম, হ্যাঁ। আর এটা হলো একসাথে অনেকগুলো পেশি কোষ
ফেসিকুলাস মানে গুচ্ছ। এখন এর বাইরে যদি এরকম একটা, আবার এই গুচ্ছের বাইরে যদি একটা অতিরিক্ত আবরণ থাকে, কিন্তু আমাদের মাংসপেশিতে হাতে থাকে, তাহলে এর নাম পেরিমাইসিয়াম। এর নাম হলো পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম 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 হ্যাঁ। এখন এরকম অনেকগুলো ফেসিকুলাস এরকম গুচ্ছ হবে, এভাবে গুচ্ছ হবে ধরা আছে। এর মধ্যে কিন্তু পেশিকোষ আছে, হ্যাঁ, এর মধ্যে পেশিকোষ, সবার মধ্যে পেশিকোষ ধরা আছে, সবাই আবার আবরণযুক্ত কিন্তু। এখন গোটাটার বাইরে আবার আরেকটা আবরণ যদি থাকে, তাহলে এর নাম হবে, ওটা পেরি না, এর নাম হবে অ্যাপিমাইসিয়াম। এর নাম হবে তখন কি অ্যাপিমাইসিয়াম। এইভাবে আমাদের মাংসপেশি, যেটা চামড়া না, চামড়া কিন্তু আবার অ্যাপিমাইসিয়াম না, চামড়া তো আলাদা। মাংসপেশির বাইরে যে আবরণে থাকে ওটার নাম হলো অ্যাপিমাইসিয়াম। বলো তো এই জিনিসটা কোথাও সমস্যা আছে কিনা বুঝতে? সমস্যা মইনুল বুঝতে পারছো তো? এটুকু বলো, সমস্যা তো এটুকু আছে, চাপে আছে, বোঝা গেল? তাহলে এটা হলো, এই কথাগুলো এখানে কিন্তু আছে, হ্যাঁ। এই যে দেখো, অ্যান্ডোমাইসিয়াম আছে, পেরিমাইসিয়াম আছে, আর অ্যাপিমাইসিয়াম আছে, হ্যাঁ। এখন বলছে অ্যাপিমাইসিয়ামের আবরণে আবৃত পেশিতন্তুর একটি বড় গুচ্ছকে পেশি বা মাংস বলে। আমরা যেমন তোমার হচ্ছে যে গরু ছাগলের চামড়া খোলার পরে যে মাংসটা দেখি না, ওই মাংসের উপরে কিন্তু একটা পাতলা আবরণ থাকে, ওটাই হলো অ্যাপিমাইসিয়াম, বুঝছো? মাংসের উপরে একটা পাতলা আবরণ থাকে, ওটা হলো অ্যাপিমাইসিয়াম। এখন বলছে যে দ্বিতীয় নম্বর প্যারায়, প্রত্যেক পেশিকোষ সরু, নলাকার ও লম্বা, দৈর্ঘ্যে 1 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার ও প্রস্থে 10 থেকে 40 মাইক্রোমিটার। তাহলে দেখো যে এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে, হ্যাঁ। এর দৈর্ঘ্যে 1 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার ও প্রস্থে হলো 10 থেকে 40 মাইক্রোমিটার। তাহলে এগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। প্রত্যেক পেশিকোষের নিজস্ব কোষ ঝিল্লি বা সার্কোলেমা, প্রত্যেক পেশিকোষের নিজস্ব কোষ ঝিল্লি যেটা, সেটা অ্যান্ডোমাইসিয়াম বলে, আবার সার্কোলেমা বলে। সার্কো মানে মাংসপেশি, লেমা মানে পাতলা আবরণ, হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে যে কোষের সাইটোপ্লাজম বা সার্কোপ্লাজম, এটা তো জানো, এখানে পরিধির দিকে কয়েকশো ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। কোষে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে। কেন থাকে বলতো? পেশিকোষে অনেক মাইটোকন্ড্রিয়া থাকার কারণ কি সাথে বলতো? পেশিকোষে বেশি বেশি মাইটোকন্ড্রিয়া থাকার কারণ কি বলো? বলো কে পারবা বলো? হ্যাঁ, এসো, কিন্তু সাদমান কিন্তু বাজার দিয়ে ভালো ফর্মে আছে, হ্যাঁ। মানে খালি মেডিকেল পরীক্ষাটা হচ্ছে না, পরীক্ষা হলেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে না, এই জন্য আর কি। তো হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কি পাওয়ার হাউস না? মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস। তো পাওয়ার হাউসের কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। তো পেশিকোষের শক্তি উৎপাদন করতে গেলে অনেক পাওয়ার হাউস লাগবে, কারণ পেশিকোষ সবসময় শক্তির কাজ করে বেড়ায়, তাই না? তো এই জন্যই এখানে বেশি বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে হয়, বুঝছো? তাহলে এটা হলো ক্ষয়ের জন্য যদি আসে, বেশি বেশি কেন মাইটোকন্ড্রিয়া বেশি থাকে? তো ডাইরেক্ট তো তোমার হচ্ছে যে কোশ্চিন করা, যদিও বোর্ড পরীক্ষা কোশ্চিন সহজ করা হয়, কিন্তু আসলে যদি সত্যিকার অর্থে মানে শিখন নির্ভর কোশ্চিন হয়, তাহলে দেখা যাবে অধিকাংশ স্টুডেন্টরাই ফেল করবে, পাস করতে পারবে না। কারণ ধরো জ্ঞানগুলো তুমি বই থেকে সরাসরি পাবে, আর বাদ বাকি তো কোনটাই তোমার বই থেকে সরাসরি পাবে না, কিন্তু কোশ্চিন করা হচ্ছে কি বই থেকেই করা হচ্ছে। অনুধাবন, তোমার জ্ঞান আছে জ্ঞানের আলোক, এটা কিন্তু জ্ঞানের আলোকে অনুধাবন যে তুমি মাইটোকন্ড্রিয়া বেশি কারণ কি, বুঝতে পারছো? এখন যে কারণ ধরো সরকার কিন্তু অত কঠিন কোশ্চিন করে না, কারণ কঠিন কোশ্চিন গুলো আন্দোলন হবে না, তখন তো ঝামেলা। এমনি মনে করো বয়লা মুরগি বলাতে মনে করো যে কি ইয়ে, তাই না? তো ওই জন্য সরকারও ভয় থাকে, ওই জন্য অত কঠিন কোশ্চিন করে না, বুঝতে পারছো? যেমন আমি তোমাদের যে অর্থ পড়াই, যে এটা মানে কি সেই, এইগুলো করলেও কয়জন পারবে না, বুঝছো? যে তখন দেখা যায় ফিল করবে, এরকম অবস্থা। এই জন্য আসলে অত কঠিন কোশ্চিন করা হয় না। আচ্ছা, এটুকু পর্যন্ত থাক, যেহেতু আগামী দিন পরীক্ষা। তোমাদের হচ্ছে যে ওই যে তোমাদের যে সেন্ট মার্টিন দ্বীপের একটা প্রস্তাব আসছিল 4টার ব্যাচে, তোমরা এটা বাসায় আলাপ করবা। তোমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আব্বা মা সহ যাওয়ার নিয়ত করবা।
আব্বা আমাকেও তো ঘুরতে নিয়ে যেতে হবে নাকি? সেন্ট মার্টিন দ্বীপে 3 দিনের সফর। এখন 6টা বাজে, শুনে রাখো। সেন্ট মার্টিন দ্বীপে হচ্ছে, আমি হিসাব করে দেখলাম, সেন্ট মার্টিন দ্বীপে তোমার হলো যে জাহাজ ভাড়া সহ আর কি। তো অবশ্য জাহাজে যে তোমার সিট নিলে 1100 টাকা সিট নিলে, আর না নিলে 600 টাকা সিট নিয়ে আমরা যদি বসে যাওয়া, এটা ওটাকে বলে জাহাজে যেতে মানে বসার সিট। এখন দেখা যায় যে বসার সিট হচ্ছে যে আসলে নিয়ে খুব একটা কাজে হয় না, কারণ জাহাজ ধরো যে 5 ঘন্টা ধরে যাবে, ম্যাক্সিমাম সময় সবাই কি করে জাহাজের ছাদে যায়, প্রাকৃতিক দৃশ্য দেখে, হাঙ্গর মাছ তিমি টিমি সব লাফালাফি করে না, ওগুলা দেখে। তো ওই জন্য সিট নাও নিতে পারো। তবে আবার এটাও কথা যে তুমি 5 ঘন্টা, বড় বড় জাহাজ হলে 7 ঘন্টা লাগে যেতে অনেক সময়। তো ওগুলো জাহাজে তোমার হচ্ছে তুমি অতক্ষণ তো আর ইয়ে করতে পারবে না, ওই জন্য আবার সিট নেওয়াই ভালো, যে আসে মাঝে মাঝে বসলাম আবার দেখলাম এরকম আর কি। তো দেখলাম যে তোমার সিট সহ সবকিছু সহ 4800 টাকা আর কি লাগবে। এটা হচ্ছে শুধু যাতায়াত আপ ডাউন আর কি। হ্যাঁ, তোমরা যেহেতু যারা নিয়োগ করছো এটা মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে ওখানে থাকার ক্ষেত্রে 1 রাত থাকতে হবে সেন্ট মার্টিন দ্বীপে। ওখানে তোমার হচ্ছে বিভিন্ন রকমের হোটেল আছে, তো মানে মাঝারি রকমের হোটেল, যেটা ধরো 4 জন বা 6 জন থাকে। 6 জনের সিট যেটা, সেটা হলো যে মোটামুটি লেভেলের 1600 টাকা। তাহলে একজনের কত টাকা হচ্ছে সেটা তাহলে হিসাব করো, কত টাকা হচ্ছে? 300 টাকা হয়তো হচ্ছে, এরকম হচ্ছে এরকম। তো এখন হচ্ছে আমাকে তোমার হচ্ছে যে তোমাদের যাদের যাওয়ার আগ্রহ বেশি থাকবে আর কি। তো মনোর একটা কথা বলতে বলছিল যে ওদেরকে ওদের যাতে ওরা যেন যেতে পারে, তাই ওই জন্য হলো আমরাও কোনোভাবে হেল্প করতে পারি কিনা। তো এইটা আর কি, হেল্প করা মানে তোমাদের যাতায়াত যদি ফ্রি হয় তাহলে তোমরা যেতে পারার ক্ষেত্রে তোমাদের আগ্রহটা বেশি হবে নাকি, যে ফ্রি যেহেতু। হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ, তাই কিনা? আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে যে সেটা করা যায় একটা ভাবে, করা যায়। সেটা হচ্ছে যে মানে যাতায়াত ফুল ফ্রি, তার মধ্যে হোটেলে থাকা আর কি। কিন্তু যারা যাবেই না তাদেরকে আর বলে লাভ, সবাই তারা যাবে না সবাই। আচ্ছা, ফ্রি হলে কতজন যাওয়া হাত তুলে দেবে? সবাই যাবে না। আচ্ছা, এখন হচ্ছে যে সেটা কিভাবে আর কি ফুলফিল করা যেতে পারে, মানে ধরো ওখানে থাকা, হোটেল ভাড়া করা সব আর কি, সব গাড়ি ভাড়া, হ্যাঁ গাড়ি ভাড়া সব, মানে একবারে। হ্যাঁ, খাওয়াটা নিজের, কারণ খাওয়াটা কে কি খাবে না খাবে, কারণ ওখানে তো সেন্ট মার্টিনে যে অনেক মাছ থাকে। এখন তুমি ওই যে কাঁচের জালের মধ্যে মাছ থাকে, তো সাঁতার কাটতে থাকে, তুমি ধরো তোমাকে দেখা যেতে হবে যে আমি এই মাছটা খেতে চাই, তখন তোমাকে ওখানে ওরা একটা ইয়ে থাকে না, কি দিয়ে ধরে তখন বলে যে এটা মানে ইয়ে রান্না না ভাজা, এটা যেটা বলবা, যদি ভাজা বলো তাহলে 5 মিনিটের মধ্যে তোমাকে ভাজে তোমাকে দিয়ে দেবে। তো ওখানে খাবার একজনের এক রকম পছন্দ হতে পারে, ওটা নিজের হতে পারে। কি করলে ফ্রি হবে ওটা? আচ্ছা, সেটা তাহলে সেটা করার চেষ্টা করবে না। আচ্ছা, সেটা হচ্ছে যে এখন ধরো সিজন, হ্যাঁ ধরো আমরা পূজার ছুটিতে যেতে পারি, কিন্তু হ্যাঁ পূজার ছুটিতে মোটামুটি ছুটি থাকে, এই সময় যেতে পারি। সেটা হলো যে এখন যেহেতু সিজন মানে এখন ধরো এই যে রেজাল্ট হয়ে গেল, তো এখন তোমাদের পরিচিত ছোট ভাই বোন অনেকেই কিন্তু প্রাইভেট পড়বে, তো তোমরা হলো এখানে বায়োলজিতে ভর্তি করালে ধরো 3 জন ভর্তি করালে, আমি চিন্তা করে দেখলাম 3 জন ভর্তি করালে, ধরো 3 জন ভর্তি করালেই এখানে একটা বিশাল অংশ আমি তোমাদের পুরো যাতায়াত বাবদ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ কি, একদিক থেকে তো আসছে, আরেক দিক থেকে তোমাদের দিলে আমার লস নাই, হালাল হয়ে যাবে। তো এখন তুমি বলতে পারো যে যেমন 4টা ব্যাচে একজন বলছে 3 জন করালে তো ফুল ফ্রি, কিন্তু আমি যদি 4 জন বা 5 জন করাই, আমি বললাম যে ওই টাকা তোমাকে নগদ দিয়ে দেবো, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবে। তো তাহলে তো ওটাও তোমারই থাকবে। মানে বলছে যে তার মানে 3 জনের বেশি 5 জন যদি করি তাহলে কি হবে? তাহলে তো সেটা তোমার থাকবে, সেটা সমস্যা না। 6 জন করালে তো আরো, হ্যাঁ 6 জন করালে 2 জন ফ্রি হয়ে যেতে পারে। ধরো তুমি চিন্তা করলা যে তোমার একটা বন্দুক ফ্রি নিয়ে যাবা, তাহলে তুমি এখন হ্যাঁ তাই না, তো বন্দুক নিয়ে যাবো, সাফিয়া ওরকম চিন্তা ভাবনা করতে কিনা যে সাফিয়া কোনো বান্ধবী নিয়ে যাবে। তো তাহলে দেখা যাচ্ছে যে মানে এখন তো সিজন,
এখন তো সবাই পড়বে, তোমাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে হোক বা এলাকার হোক, এখন কিন্তু যোগাযোগ করলে দেখা যাচ্ছে অনেকেই জানে না কোথায় পড়বে না পড়বে। অনেকের যেটা বড় সমস্যা থাকে যে 200-250 জনের মধ্যে পড়ে বুঝতে পারে না, তারা কিন্তু এরকম ছোট ছোট জায়গায় পড়া পছন্দ করে, তাই না? শহরের স্টুডেন্টরা দেখা যায় 200-300 মধ্যে পড়ে বাসায় প্রাইভেট টিউটর নিতে পারে, কিন্তু গ্রাম থেকে আসা স্টুডেন্টদের এই সুযোগটা থাকে না, বা শহরেও সবার এই সুযোগ থাকে না। তারা কিন্তু এইসব জায়গায় খুঁজে যে অল্প জনে একটু ধরে ধরে বা এক্সট্রা ক্লাসও নিবে, বললেই নিব। আমি তো নেওয়ার জন্য সবসময় বলি তোমাদেরকে, তাই না? কারো কোনো সমস্যা হলে ফোন দাও, এসব আমার যদি হাজার হাজার স্টুডেন্ট থাকে তাহলে তো আমি এটা পারবো না। আচ্ছা, তো এখন হচ্ছে যে এখন কেউ তো ওই ব্যাচে জানা বললো যে 5 জন করলে কি, এখন কথাবার্তা তুমি 10 জন করলা, তো তুমি তাহলে ততজনকে নিয়ে যাও, বা তোমার ওই টাকা তুমি কি করবা, ইয়েতে বিমানেও যেতে পারবা, বেশি টাকা তো ইন্ডিয়ান হয়ে যেতে বিমানে চলে গেলো না। বিমানে গেলে আবার একটা মজা পাবা না, সেটা হলো যে ওখানকার প্রাকৃতিক দৃশ্য ট্রেনে যেতে যেতে দেখা, এই মজাটা পাওয়া না বিমানে গেলে। ট্রেনে গেলে এই মজাটা পাওয়া। আবার ধরো জাহাজে তুমি যদি কেবিনে যাও, কেবিনে গেলে কিন্তু তোমার তো শুয়ে শুয়ে যায় কি লাভ, তুমি তো প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যাচ্ছ, তাই কিনা? তাহলে তুমি হচ্ছে যে কেবিন নিবা কেন, তুমি সিটেরটাই নিবা হলো। তবে আর কি আমি ভাবছি যে ছোট জাহাজে নাকি তাড়াতাড়ি যাওয়া যায়, তো আমি যাচ্ছি যে বড় জাহাজে যাবো, কারণ ছোট জাহাজ নাকি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝছো? ওই জন্য বড় জাহাজে 7 ঘন্টা লাগবে, 2 ঘন্টার জন্য জীবন ইয়ে করার তো দরকার নেই, তাই কিনা? আর তোমরা হচ্ছে যতই সাঁতার জানো, তোমরা সমুদ্রে সাঁতার কাটতে পারবা? সমুদ্রে কি সম্ভব সাঁতার কাটা? কোনোদিন অভ্যাস নাই তো, সমুদ্রে কোনোদিনও সাঁতার কাটতে পারার কথা না। হ্যাঁ স্যার, আমার তো আর বিয়ার গেল না, হ্যাঁ, ওই জন্য রিস্ক কম যেটা সেটাতে যাবো। 7 ঘন্টা লাগবে, বড় জাহাজে সময় বেশি লাগে। 7 ঘন্টায় একটু প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে, ওটা খারাপ কি? আর জাহাজে তোমার হাই ফাই হোটেল আছে, ওই হোটেলে খাওয়া দাওয়া করা যাবে, সমস্যা নেই, খিদাও লাগবে না, কিছুই না। তুমি দেখতে দেখতে চলে গেলা, বড় জাহাজে যাবো, তাই কিনা? তাহলে তোমরা হচ্ছে ইয়ার জন্য কি বলে পূজার ছুটির আগ পর্যন্ত সিজন সিজন অবশ্যই 1-2 মাস থাকে সর্বোচ্চ, হয়তো কলেজ ভর্তি পর্যন্ত। এর মধ্যে তোমরা আর কি রেডি করে ফেলবা, তাহলে আর সমস্যা নেই, তাহলে কি ফুল ফ্রি হয়ে যাচ্ছে। এখন তুমি যদি মনে করো যে মেয়েরা যদি মনে করে যে না আমার আব্বা মুখে ফ্রি নিয়ে দেবো, তাহলে তো 3টা 9টা করলেই তো আব্বা মুখ ফ্রি হয়ে যাচ্ছে, তাই কিনা? ঠিক না? জিপির মতো থাকে, হ্যাঁ, জিপির মতো অফার, জিপির মতো অফার না, ওই যাওয়ার আগ পর্যন্ত অফার থাকবে। তবে শীতের অবশ্যই এখন বেশি দেরি হলে কোথাও না কোথাও তো ইয়ে হবে। তোমরা এখন যে দেখবা যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কে আছে, আবার হচ্ছে যে তোমার প্রতিবেশীর মধ্যে কে আছে, একজনকে মিলেই কিন্তু আসলে 3-4 জন অটোমেটিক করা যায়, কারণ যাকে দেবে বাবা তার কিন্তু ফ্রেন্ড সার্কেল থাকে, তার ফ্রেন্ড সার্কেল থাকে না, ওটা 1000 তাহলে। তবে আর কি আমার আসলে ঘুরতে ভালো লাগে, তাই তোমাদেরকে নিয়ে ঘুরতে পছন্দ করি আর কি। হ্যাঁ, আমি প্রতি বছরই কিন্তু যাই, যেমন এর আগে ঢাকা সাফারি পার্কে নিয়ে গেছিলাম স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তো তারপরে ভিন্ন জগৎ নিয়ে গেছি, স্বপ্নপুরে নিয়ে গেছি, প্রতি বছরই কোথাও না কোথাও নিয়ে যাই। তো তবে স্টুডেন্টদের সাথে ঘুরতে বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, তোমাদের আনন্দ দেখতে ভালো লাগে আর কি, বুঝছো? এই জন্য। ঠিক আছে, তাহলে আজকে থাকি।